আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, এই বিশেষ এবং এক্সক্লুসিভ সিকিউ সিরিজে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের প্রিয় বুলবুল ভাইয়া। আজকে আমাদের সিকিউ 5-এ আমরা কুমিল্লা বোর্ড 24-এর রেওয়ামিল অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো যে আমরা এই যে সিকিউ পর্বটা চালু করেছি সেটা 50 দিনে টোটাল 50টা সিকিউ আমরা কভার করব, যার মাধ্যমে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ওভারঅল সবগুলো অধ্যায়কে আমরা কভার করে তোমাদের একদম টেস্ট পেপার অ্যানালাইসিস সহ আমরা ক্লিয়ার করে ফেলবো। তার উপর তো থাকতেছে তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে এমসিকিউ ম্যারাথন ক্লাস। তো এই ওভারঅল আমাদের সামগ্রিক আয়োজন শুধুমাত্র তোমাদের জন্যই। তো চলো আমরা এই সিকিউ 5 পর্বে আমরা রেওয়ামিলের অধ্যায়টা নিয়ে এবং ম্যাথ নিয়ে আলোচনা করি। সো কুমিল্লা বোর্ড 2024 সালের একটা ম্যাথ। এখানে আমরা একটু এইটা দেখার আগে, তার মানে আমাদের প্রশ্নে যাওয়ার আগে আমরা ইউজুয়ালি ম্যাথ নাম্বারটা পড়ে নিব। আমাদের ক নম্বরে বলছে যে 31 ডিসেম্বর 2023 সালের তারিখে যে সমস্ত দফা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না সেগুলোর মোট টাকার পরিমাণ নির্ণয় করো। রেওয়ামিলে সাধারণত আমাদের ক নম্বরে 3 ক্যাটাগরি প্রশ্ন চাই। 1, যে সকল দফাগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না সেগুলা। 2, আমাদের মুনাফা জাতীয় লেনদেন অথবা মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ। 3, হয়তো আমাদের বলবে যে আমাদের মোট সম্পদ কত ইত্যাদি ইত্যাদি। সো সবচেয়ে আমি যদি বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বা সবচেয়ে বেশি আসে হচ্ছে কোন দফাগুলো আসলে অন্তর্ভুক্ত হবে না। সো আমাদের একটা ল্যাক অফ নলেজ বলো, আমরা এটা কিন্তু অনেক সময় ভুল করে বসি। আমাদের এই ওভারঅল যদি খতিয়ান যেটা দেওয়া আছে, যে আমরা দেখি ওভারঅল আমাদের এখানে আমরা জানি যে কিছু কিছু হিসাব যায়, কিছু কিছু হিসাব যায় না। তো তোমরা একটু খাতায় ম্যাথ শুরু করার আগে স্টার দিয়ে লেখে রাখো যে কোন হিসাবগুলো অন্তর্ভুক্ত হয়, কোন হিসাবগুলো অন্তর্ভুক্ত হয় না। আমাদের রেওয়ামিলে আমাদের যে সকল হিসাবগুলো অন্তর্ভুক্ত হয় না তার প্রথমেই এসে হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল এবং প্রারম্ভিক ব্যাংক জমা। খাতায় লিখে রাখো, প্রারম্ভিক নগদ তহবিল এবং প্রারম্ভিক ব্যাংক জমা আমাদের এই রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। 2 নম্বর, আমাদের সমাপনী মজুত পণ্য কিন্তু রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। এরপর আমাদের মণিহারি যদি বলা থাকে যে প্রারম্ভিক মণিহারি সমাপনী মণিহারি দেওয়া থাকে, তার মধ্যে শুধুমাত্র প্রারম্ভিক মণিহারি যাবে, সমাপনী মণিহারি যাবে না। প্রারম্ভিক মণিহারি, মণিহারি ক্রয় এবং সমাপনী মণিহারি দেওয়া থাকে, তাহলে প্রারম্ভিক মণিহারি মণিহারি ক্রয় যাবে, সমাপনী মণিহারি অন্তর্ভুক্ত হবে না। এবং আমাদেরকে যদি বলা হয় প্রারম্ভিক মণিহারি মণিহারি খরচ এবং সমাপনী মণিহারি দেওয়া থাকে, প্রথমে দ্বিতীয় নম্বর বলছিলাম মণিহারি ক্রয়, এখন বললাম মণিহারি খরচ, দুইটার মধ্যে পার্থক্য আছে। সো যদি আমাকে বলা থাকে যে প্রারম্ভিক মণিহারি মণিহারি খরচ এবং সমাপনী মণিহারি, তাহলে আমার মণিহারি খরচ আর সমাপনী মণিহারি যাবে, প্রারম্ভিক মণিহারি যাবে না। সো এই হচ্ছে আমাদের একটা ওভারঅল হিসাব। তবু আমরা একটু দেখে নেই কোন কোন হিসাবগুলো অন্তর্ভুক্ত হবে না। ফার্স্টেই আমরা কি বলছিলাম যে প্রারম্ভিক নগদ জমা। সো প্রারম্ভিক নগদ জমা বলতে এটা আমাদের অন্তর্ভুক্ত হবে না। এরপর আমরা কি বলছিলাম যে প্রারম্ভিক ব্যাংক জমা। তো প্রারম্ভিক ব্যাংক জমা তোমরা কোথাও দেখতে, আমরা প্রারম্ভিক ব্যাংক জমা, আমাদের প্রারম্ভিক ব্যাংক জমা দেওয়া নাই। সো আমরা এখানে প্রারম্ভিক ব্যাংক জমার প্রেশার নিচ্ছি না। এরপর কি বলছিলাম সমাপনী মজুত পণ্য, এই যে সমাপনী মজুত পণ্য সেটা অন্তর্ভুক্ত হচ্ছে না। কিন্তু আমাদের ব্যাংক জমা বলা না থাকলেও আমাদের এই দুইটা হিসাব আছে যেটা প্রারম্ভিক এবং সমাপনী দুইটাই দেওয়া আছে। একটা হচ্ছে প্রাপ্য হিসাব, একটা হচ্ছে প্রদেয় হিসাব। সো এই দুইটার মধ্যে কোনটা যাবে কোনটা যাবে না এটা কনফিউশন কাজ করে। তো তোমরা মনে রাখবা যে প্রাপ্য হিসাবের ক্ষেত্রে এবং প্রদেয় হিসাবের ক্ষেত্রে এই দুইটা ক্ষেত্রেই প্রযোজ্য যে আমাদের প্রারম্ভিক প্রাপ্য হিসাব এবং প্রারম্ভিক প্রদেয় হিসাব আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। স্টার দিয়ে লিখে রাখো, প্রারম্ভিক প্রাপ্য হিসাব এবং প্রারম্ভিক প্রদেয় হিসাব আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হচ্ছে না। তাহলে আমরা ওভারঅল এখানে কি কি পাচ্ছি? নগদ তহবিল প্রারম্ভিক, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক প্রদেয় হিসাব এবং সমাপনী মজুত পণ্য, এই কয়টা হিসাব আমার রেওয়ামিলে কিন্তু ঠিক মতো অন্তর্ভুক্ত হচ্ছে না। সো আসো এবার আমরা এটা কিভাবে স্থাপন করব অঙ্কে আমরা দেখে ফেলি। ফার্স্টে আমাদের এখানে ক নাম্বার দিব, এখানে তোমরা লিখবা যে সকল দফাগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এরপর একটা ছক কাটবো, এখানে আমাদের থাকবে বিবরণ। আর যেহেতু আমাদের এত কমপ্লেক্স নাই, আমার টাকার ঘরটা একটা দিলে আমার জন্য মনে হয় কনভিনিয়েন্ট। সো আমরা এখানে লিখবো হচ্ছে বিবরণ, এখানে লিখবো হচ্ছে টাকা। আমাদের কি কি আসবে না? আমাদের প্রারম্ভিক নগদ
প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক প্রদেয় হিসাব, আর একটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। আমাদের এই চারটা হিসাব আমাদের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হচ্ছে না। আচ্ছা, তোমাদের এটা বাদেও যদি রেওয়া মিলে যদি খুব বেশি সমস্যা থাকে, আমাদের সিকিউ অ্যান্সারের সমস্যা হচ্ছে, যদিও নাই, আমাদের অ্যাকাউন্টিং উইথ বুলবুল এই ইউটিউবে গেলে রেওয়া মিলে একটা ওয়ান শট ক্লাস দেওয়া আছে, তোমরা সেখান থেকে ক্লাসটা কিন্তু দেখে নিতে পারো, তোমাদের জন্য উপকার হবে। ওকে, সো প্রারম্ভিক নগদের পরিমাণ কত? প্রারম্ভিক নগদ, প্রারম্ভিক মানে হচ্ছে বছরের 1 তারিখে, তাহলে বছরের 1 তারিখে কত টাকা দেওয়া আছে? 35,000 টাকা। প্রারম্ভিক নগদে আসবে হচ্ছে 35,000 টাকা। এরপর আসবে হচ্ছে প্রারম্ভিক প্রাপ্য আর প্রারম্ভিক প্রদেয়, 38,000 আর 15,000, তাহলে হবে 38,000। এরপর আসবে হচ্ছে 15,000। এরপর লাস্ট হচ্ছে আমাদের সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য হচ্ছে 20,000। সমাপনী মজুদ পণ্য হচ্ছে 20,000। বাস, আমাদের খেলা শেষ, এখানে আমরা কেটে দিব। সো আমরা একটু যদি যোগ বিয়োগ করি, তাহলে যোগ বিয়োগে আসবে হচ্ছে 35 যোগ 38 যোগ 15 যোগ 20, ওভারঅল 1,08,000 টাকা। শেষ। এই 1,08,000 টাকা আমার রেওয়া মিলে অন্তর্ভুক্ত হচ্ছে না। আশা করি এই ক নাম্বারটা সবাই ক্লিয়ার। আর মনিহারি যেটা নিয়ে বললাম সেটাও আমি আশা করি তোমরা বুঝতে পারছো সবাই, এটুক নিয়ে কারো কোনো সমস্যা থাকার কিন্তু কথা না। ওকে, এবার আমরা একটু আসি খ নাম্বারে। ভাইয়া খ নাম্বারে আমাদের কি আছে দেখো, বলছে রেওয়া মিল প্রস্তুত করো। সো রেওয়া মিল প্রস্তুত করো, আমরা সবাই জানি রেওয়া মিল প্রস্তুত কিভাবে করতে হয়। মেইন সমস্যাটা বাধে যে রেওয়া মিল প্রস্তুত করার সময় আমরা আসলে কোনটাকে ডেবিট করব কোনটাকে ক্রেডিট করব সেটা একটা ইস্যু। অনেক সময় আমাদের ডেবিট ক্রেডিটের অ্যান্সার ঠিক মতো মিলে না, তখন আমাদের কি নিজেদের ভুল হয়েছে নাকি আমাদের আসলে অনিশ্চিত হিসাব আসবে, সেটা একটা কনফিউশনস আছে। তো সেটাই তো আমরা দেখবো আজকে এখানে, যে আমরা আসলে কিভাবে যাচাই করব যে আমাদের রেওয়া মিলটা কি শুদ্ধ হচ্ছে না হচ্ছে না, আমাদের কোথায় ভুল হচ্ছে কিংবা হচ্ছে না। সো রেওয়া মিলে আমি যদি তোমাদেরকে একটু ছক কেটে দেখাই, রেওয়া মিলের ছকটা আমি কেটে দেখাবো, আর ওইখানে আমি লিখে দিব যে কোনটা কি হবে না হবে। ঠিক আছে, খালি ছকটা তোমাদেরকে এঁকে দেখাচ্ছি যে কিভাবে আমরা ছকটা করব। আমরা এভাবে দাগ কাটলাম, এখানে আসবে ক্রমিক নং, এখানে আসবে বিবরণ, এখানে ডেবিট টাকা, এখানে ক্রেডিট টাকা। ওকে, এটা হচ্ছে খ নাম্বারের জন্য ছক। সো এখানে আমরা তারিখ লিখবো না, এখানে কি লিখবো ভাই? আমরা লিখবো ক্রমিক নং, এখানে লিখবো বিবরণ, এখানে আমাদের কি লিখতে হয় খেয়াল নাই, রেওয়া মিল নাকি, আমরা সূত্র লিখে দিব। এখানে লিখবো হচ্ছে ডেবিট টাকা, এখানে লিখবো হচ্ছে ডেবিট টাকা, এই সাইডে লিখবো হচ্ছে ক্রেডিট টাকা, এই সাইডে লিখবো হচ্ছে ক্রেডিট টাকা। ওকে ফাইন, ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো এইবার আমরা একটু এইগুলা হিসাবটা আমরা ক্রমিক নং, যেরকম এটা ক্রমিক নং 1, এটা ক্রমিক নং 2, এটা ক্রমিক নং 3, 4, 5, 6, এরকম আমরা ওইখানে আমাদের ছকে প্লেস করব। এখন হচ্ছে ভাইয়া আমাদের কথা যে এইটা তো তোমরা পারো, কিন্তু কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এটা তো তোমরা পারো না। সো এটাই হচ্ছে আমাদের এখন দেখবো যে ভাই আমাদের আসলে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট হচ্ছে, এটা তোমাদেরকে দেখাই দিব। প্রথম কথা হচ্ছে দেখো, আমাদের যেহেতু এখানে মজুদ পণ্যের কথা বলা হয়েছে, ভাইয়া মজুদ পণ্যটা কি? প্রথম কথা হচ্ছে মজুদ পণ্য সমাপনীটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, কিন্তু প্রারম্ভিকটা তো অন্তর্ভুক্ত হয়। সো প্রারম্ভিক মজুদ পণ্য আমাদের ডেবিট। প্রারম্ভিক মজুদ পণ্য কি? ডেবিট। নগদ তহবিল আমার এটা আসবে না, কারণ প্রারম্ভিক নগদ তহবিল আমরা আনি না। প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক প্রদেয় হিসাব আমরা রেওয়া মিলে আনি না। সো এই তিনটা আইটেম বাদ। ক্রয় কি ভাইয়া? ক্রয় খরচ ডেবিট। বিক্রয় কি? বিক্রয় আয় ক্রেডিট। বহি ফেরত, আচ্ছা বহি ফেরতটা জিনিসটা কি দেখো, বহি ফেরত ইউজুয়ালি আমাদের বহি ফেরত এবং আন্ত ফেরত এই দুটার মধ্যে একটু ঝামেলা লাগে। সো এই দুটা আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিই যে এই দুটা আসলে মানে কি। দেখো, সাধারণত আমাদের বহি ফেরত এবং আন্ত ফেরত, এখানে ইউজুয়ালি আমাদের আন্ত ফেরতটা আগে বুঝাই। আন্ত ফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। আন্ত ফেরতটা মানে কি ভাইয়া? বিক্রয় ফেরত। আরেকটা হচ্ছে, এটা অপর নাম হচ্ছে
অন্তর্মুখী ফেরত, অন্তর্মুখী ফেরত। আর বই ফেরত মানে কি ভাইয়া? বই ফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত, না ক্রয় ফেরত, বহিমুখী সরি, বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। বই ফেরত মানে কি? ক্রয় ফেরত, অথবা এটার নাম হচ্ছে বহির্মুখী ফেরত, বহির্মুখী ফেরত। এই তিনটা নামই আমরা ইউজুয়ালি পড়ি। আন্তঃফেরতের না আমরা বই ফেরতটা মানে কি? বই ফেরতটা মানে হচ্ছে আমার কাছে বিক্রয় ফেরত। বই ফেরত মানে কি ভাইয়া? বই ফেরতটা মানে হচ্ছে সরি ক্রয় ফেরত। এবং এটা আরেকটা নাম হচ্ছে বহির্মুখী ফেরত। বই ফেরত, ক্রয় ফেরত এবং বহির্মুখী ফেরত। সো আমাদের একটু বলতে হবে যে আমাদের ক্রয় জিনিসটা কি ছিল। আমরা জানি যে ভাইয়া ক্রয় ছিল হচ্ছে ডেবিট, এবং ক্রয় ফেরত, ক্রয় ফেরতটা কি? এবার আমাদের কথা হচ্ছে ভাইয়া আমাদের ক্রয়, এটা একটু লিখে রাখি, ক্রয় হচ্ছে ডেবিট। এখন ক্রয় ফেরত যেটা আমার কাছে আছে, এই ক্রয় ফেরতটাকে বলা হয় আমাদের বিপরীত ব্যয়। আমাদের ক্রয় ফেরতটি কি ভাইয়া? বিপরীত ব্যয় বা কন্ট্রা ব্যয়। তো কন্ট্রা ব্যয় অলওয়েজ তার বিপরীতটা হয়। যদি ক্রয় ডেবিট হয়, কন্ট্রা ফেরত বা কন্ট্রা হিসাব বা ক্রয় ফেরত ক্রেডিট হবে। ঠিক একইভাবে আমাদের বিক্রয় কি ভাইয়া? বিক্রয় হচ্ছে ক্রেডিট। তাহলে ভাইয়া অবভিয়াসলি বিক্রয় ফেরত, এটা অপর নাম হচ্ছে কন্ট্রা আয় বা বিপরীত আয়। এটা আমার এই বিক্রয়ের অপোজিট হবে, তার মানে ডেবিট হবে। কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে ভাইয়া বহি ফেরত বা ক্রয় ফেরত, তাহলে আমাদের ক্রয় ফেরতটা কি? ক্রয় কি? ডেবিট। ক্রয় ফেরত ক্রেডিট। একইভাবে বিক্রয় কি? ক্রেডিট। তাহলে বিক্রয় ফেরত কি? ডেবিট। শেষ, অ্যান্সার শেষ। শিক্ষানবিশ ভাতা, শিক্ষানবিশ ভাতা এবং শিক্ষানবিশ স্যালামি দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। শিক্ষানবিশ স্যালামি হচ্ছে আয়, আর শিক্ষানবিশ ভাতা হচ্ছে ব্যয় বা খরচ। সো খরচ যেহেতু সেটা আমার কাছে ডেবিট। অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা তো আমার কাছে খরচ, সেটা আমার কাছে ডেবিট। আসবাবপত্র সম্পদ ডেবিট। ব্যাংক ঋণ দায় ক্রেডিট। বিবিধ খরচ খরচ ডেবিট। নগদ তহবিল যেহেতু সম্পদ সেহেতু এটা ডেবিট। মজুত পণ্য ডেবিট সম্পদ। এবং প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব, ও না না, এই মজুত পণ্য তো আসবে না ভাইয়া, আমাদের এই মজুত পণ্য আসবে না, কারণ আমরা রেওয়া মিলের সমাপনী মজুত পণ্য আনি না। আর প্রাপ্য হিসাব কি? সম্পদ ডেবিট। প্রাপ্য হিসাব কি? সম্পদ ডেবিট। প্রদেয় হিসাব কি? প্রদেয় হিসাব হচ্ছে আমার কাছে দায়, এটা হচ্ছে আমার কাছে ক্রেডিট। বেতন খরচ খরচ ডেবিট। মূলধন কি? আমার কাছে মালিকানা সত্ত্ব ক্রেডিট। এইবার আমি তোমাকে একটু ডেবিট ক্রেডিটটা দুইটাই লিখা দেখাই যে আমার অ্যাকচুয়ালি ভাইয়া ডেবিট ক্রেডিটটা মিলতেছে কিনা। সো ডেবিট আমার কি কি ছিল? ফার্স্টে ছিল 65,000, এরপর হচ্ছে 5,25,000, এরপর হচ্ছে ডেবিটে 5,000, এরপর ডেবিটে 5,000 5,000, ডেবিটে 1,40,000, ডেবিটে হচ্ছে 5,000, বিবিধ খরচ 5,000, এরপর এখানে হচ্ছে 1,00,000, এরপর 1,30,000, এখানে শুধু 30। তাহলে ডেবিটে হচ্ছে আমার মোটামুটি এখানে আছে 10,10,000। আমার এখানে ডেবিটের ঘরে আসছে হচ্ছে 10,10,000। এবার দেখি ভাই ক্রেডিট আমার সেম আসছে কিনা। ক্রেডিট আমার কি কি ছিল আইটেম? বিক্রয় ছিল ফার্স্টে 6,00,000, 6,00,000, এরপর এখানে 10, এরপর এখানে গেল 2,00,000, এখানে গেল 70,000, এখানে গেল 1,30,000, এখানে আমার 10,10,000 আসছে। তার মানে ডেবিট ক্রেডিট অ্যান্সার মিলছে, আমার দুই পাশেই সমান, আমার এখানে কোনো অনিশ্চিত হিসেবে আসে নাই। আমার এখানে ভাইয়া দুইটা জায়গায় কনসার্ন। এক, সেটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে ভাইয়া বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, এটা আমার কাছে ক্রেডিট। আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত, সেটা হচ্ছে আমার কাছে ডেবিট। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দ্বিতীয়টা হচ্ছে আমাদের কাছে ভাইয়া এই দুটো আমাদের তো যাবেই না, আমাদের এই প্রাপ্য হিসাব এখানে প্রদেয় হিসাব প্রারম্ভিকটা যায় না, আর প্রারম্ভিক নগদ তহবিল যায় না, আমি এখানে কোনো কিছু আনতেছি না। আবার সমাপনী মজুত পণ্য আমার যায় না, তো সমাপনী মজুত পণ্য আমি এখানে ক্রস দিয়ে দিয়েছি। তো ডেবিটকে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি ঠিক একই প্রসেসে, এখানে ক্রমিক নং 2 3 4 5 6 7 8 9 10 ঠিক একইভাবে এভাবে দিয়ে দিয়ে তোমার ডেবিট ক্রেডিট গুলো সবগুলো যোগ করলে অ্যান্সার 10,10,000 টাকা আসতেছে। সো এটা হচ্ছে খ নাম্বার রেওয়া মিল প্রস্তুত করার একটা পদ্ধতি। আমি আশা করি এটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না। ওকে, এবার আসো গ নাম্বার। গ নাম্বারে কি বলছে দেখো, বলছে 2023 সালের 31 ডিসেম্বর তারিখে জনাব আনোয়ারের মোট সম্পদ এবং শুধুমাত্র চলতি দায়ের পরিমাণ কত। তার মানে তোমাদেরকে এখানে শুধুমাত্র মোট সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ জানতে চাইছে।
এখন পয়েন্ট অফ ভিউটা হচ্ছে ভাইয়া আমি কি মোট সম্পদ, এখানে অনেকগুলো মোট সম্পদ আছে, আমি কি এখানে ইন্ডিভিজুয়ালি করে দেখাবো নাকি একসাথে দেখাবো? তো সোজা বাংলা উত্তর হচ্ছে ভাইয়া যেহেতু আমাদের এখানে আর্থিক বিবরণী ম্যাথ না, আমি মোট সম্পদ সবগুলো একসাথে দেখাবো। আর চলতে আমি চলতে তার মতো দেখাবো। ওকে, এবার আসো তাইলে আমরা করি, একটা ছক কাটি। আমরা ভাবে একটা ছক কাটলাম, আমরা এখানে করব বিবরণ টাকা টাকার জন্য একটা ছক কাটলাম। এখানে টাকার 3টা ঘর হবে, 2টা ঘর দিলেও হয়, আমি 3টা ঘর দিচ্ছি এই আর কি। বিবরণ, যেহেতু ঘর বড় আমার 3টা দিতে তো সমস্যা নেই। এটা হচ্ছে গ নাম্বারের জন্য ভাইয়া, হ্যাঁ গ নাম্বারের জন্য। এখানে লিখবো হচ্ছে বিবরণ, এখানে লিখবো হচ্ছে টাকা, এখানে লিখবো হচ্ছে টাকা, এখানে লিখবো হচ্ছে টাকা। ওকে, আমার এখানে আসবে ফার্স্টে হচ্ছে মোট সম্পদ সমূহ, আমি এভাবে হাইলাইট করে দিব ভাইয়া। হ্যাঁ, এখানে চাইলে তোমরা নীলকালি ইউজ করতে পারো, নীলকালি ইউজ করে এখানে হাইলাইট করে দিবা মোট সম্পদ সমূহ। তো মোট সম্পদ সমূহের মধ্যে আসলে কি কি আসে, এটা হচ্ছে এখন কনসার্ন। প্রথমত এইটা আসবে না, এটাও আসবে না, এটাও আসবে না, আমার এই 3টা রেওয়া মিলিয়ে আসে না, তো আমার এখানে আসতেছে না। তো মোট সম্পদের মধ্যে আমি ফার্স্টেই পাচ্ছি হচ্ছে আসবাবপত্র আসবে, এরপর সমাপনী নগদ তহবিল আসবে, এরপর সমাপনী প্রাপ্য হিসাব, সমাপনী প্রদেয় হিসাব। আমার এই 4টা আসতেছে ফিক্সড। প্রশ্ন হচ্ছে মজুদ পণ্য নিয়ে। এখন মজুদ পণ্যকে আমি প্রারম্ভিক আনবো নাকি মজুদটা আমি সমাপনী আনবো, এটা হচ্ছে আমার কাছে এখন কথা। ওকে দেখো ভাইয়া, ইউজুয়ালি যখন মজুদ পণ্যের কথা বলা হয়, যে আমাদের ভাইয়া যখন কথা উঠতেছে মজুদ পণ্য, আমাদের যখন এভাবে মোট সম্পদ, মোট চলতিদার কথা চিন্তা করতে বলবে, অলওয়েজ মনে রাখবো তখন আমরা আর্থিক বিবরণীর জন্য ম্যাথ করতেছি। এবং যখন আর্থিক বিবরণীর জন্য ম্যাথ করি তখন আমার প্রারম্ভিকের চেয়ে সমাপনীটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ 2024 সালে যেটা প্রারম্ভিক, সেটা হচ্ছে 2023 সালের সমাপনী। তার মানে এই 2024 সালে যখন তোমাকে মোট সম্পদ বের করতে বলবে, তখন ওই প্রারম্ভিক মোট সম্পদে তুমি এটাকে জাজ করতে পারবা না। কারণ এই প্রারম্ভিক মোট সম্পদ যেটা ছিল, প্রারম্ভিক প্রাপ্য হিসাব যেটা ছিল, এটা 2023 সালের সমাপনী, মানে 2023 সালের ক্যালকুলেশন, এটা 24 সালের না। 24 সালের ক্যালকুলেশন কোনটা, যেটা 24 সালের সমাপনী, সেটা হচ্ছে ক্যালকুলেশন। ওইটার ভিত্তিতে আমরা নগদ তহবিল সমাপনীটা আনছি, প্রাপ্য হিসাব সমাপনীটা আনছি, প্রদেয় হিসাব ও সমাপনীটা আনছি। এখন মজুদ পণ্য, এখানে 2টা কথা থাকতে পারে ভাইয়া, এই জন্য আমরা এই 3টা বাদ দিছি, ঠিক আছে, এই 3টা আমরা এই জন্য বাদ দিছি। এখন মজুদ পণ্য নিয়ে যখন কথা উঠতেছে, ভাইয়া আমরা তো ভাইয়া সমাপনী মজুদ পণ্য মিল আনি না, তাহলে ভাই সমাপনী মজুদ পণ্য আসবে না, প্রারম্ভিক মজুদ পণ্য আসবে, এটা খুব কনসেপ্ট কিন্তু ভুল। প্রারম্ভিক মজুদ পণ্য আমরা আনবো না, আমরা আনবো হচ্ছে সমাপনী মজুদ পণ্য। কারণ আমাদের সম্পদ প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা খরচ, কিন্তু সমাপনী মজুদ পণ্য হচ্ছে আমার কাছে এক প্রকার সম্পদ। তো সমাপনী মজুদ পণ্য যেহেতু সম্পদ, যেহেতু আমি মজুদ পণ্যটা সারা বছর ব্যবহার করে বের করছি, তাহলে অবভিয়াসলি আমি এটা সমাপনীটাই আনবো। সো দ্যাট ইজ ওয়াই আমি নগদ তহবিল হোক, আমি মজুদ পণ্য হোক, প্রাপ্য হিসাব হোক, প্রদেয় হিসাব হোক, প্রদেয় হিসাব যদি সম্পদের মধ্যে যায় না, আমি এইগুলা শুধুমাত্র সমাপনীটা আনতেছি, আমি প্রারম্ভিকটা কোনোটাই ধরতেছি না। আর আসবাবপত্র তো ভাই আসবাবপত্রই, তাহলে আমি এবার সম্পদের মধ্যে লিখে দিই আসবাবপত্র, শর্টকাটে লিখলাম, হ্যাঁ, সমাপনী নগদ তহবিল, সমাপনী প্রাপ্য হিসাব, সমাপনী মজুদ পণ্য, এই কয়েকটাই আমার, এই 4টাই আমার আসার মতো আছে, এই 4টা বাদে আমার অন্য কোনো কিছু আসবে না। সো এইবার আবার জিনিসটা তোমাকে একটু রিভাইন্ড করে দিচ্ছি ভাইয়া, আমার 2024 সাল, আমি কেন এখানে সমাপনীটা আনছি, আমি কেন প্রারম্ভিক নগদ তহবিলগুলো আনি নেই, কারণ 2024 সালে যেটা প্রারম্ভিক, সেটা 2024 সালের না, সেটা 2023 সালের সমাপনী। তো 2023 সালের ক্যালকুলেশন এটা আসবে, কিন্তু 2024 সালের ক্যালকুলেশনে কোনটা আসবে, যেটা তুমি পুরো 24 সাল পুরো বছর ধরে কাজ করছো। তো পুরো বছর ধরে যখন কাজ করবা, তখন ওটাই তো তোমার বছর এন্ডে গিয়ে তোমার ফাইনাল অ্যান্সার আসবে না ওই বছরের। দ্যাট ইজ ওয়াই আমি ওই বছরের সমাপনীটাকেই ওই বছরের ক্যালকুলেশন হিসেবে ধরে নিচ্ছি। দ্যাট ইজ ওয়াই আমি এইগুলা শুধুমাত্র সমাপনীটাই আনতেছি, প্রারম্ভিকটা আনতেছি না। তাহলে আসবাবপত্র হচ্ছে 1,40,000, আসবাবপত্র হচ্ছে 1,40,000, এরপর সমাপনী নগদ তহবিল হচ্ছে 1 লাখ,
সমাপনী নগদ তহবিল হচ্ছে 1 লাখ। সমাপনী প্রাপ্য হিসাব হচ্ছে 1,30,000। সমাপনী প্রাপ্য হিসাব হচ্ছে 1,30,000। আর সমাপনী মজুদ পণ্য আমার কাছে কত? 20,000। তাহলে এবার আমি এটা সবগুলো আল্লাহর নামে বিসমিল্লাহ বলে যোগ করে দিই। তাহলে আমার এখানে কত আসবে দেখো, 41, 2 লাখ, এরপর 3 লাখ, 2,40,000, 3,70,000, আর এখানে 20, 3,90,000 আসতেছে। তাহলে টোটাল আমার অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে 3,90,000, যেটাকে আমি বলতেছি আমার বাংলা ভাষায় এইটা হচ্ছে আমার কাছে মোট সম্পদ। এভাবে মোট সম্পদ লিখে দিবা, হ্যাঁ, জিনিসটা তখন সৌন্দর্য বর্ধন করে, সৌন্দর্যটা আরো বেশি ফুটায় তোলে। ওকে, এবারে লিখবো হচ্ছে চলতি সম্পদ। এবার কি লিখবো ভাইয়া? চলতি দায়, সম্পদ না। আমি সম্পদ বলছি, তোমরা ভাবছো যে ভাইয়া সম্পদ লিখে কেন লিখবো। ওকে, এবার আমরা লিখবো হচ্ছে চলতি সম্পদ। চলতি দায়, চলতি দায় একটা আইটেমে আছে, সেটা হচ্ছে আমার কাছে প্রদেয় হিসাব। তার প্রদেয় হিসাব কোনটা আনবো? সমাপয়টা আনবো, 70,000। তাহলে একটাই আছে, সেটা হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব এটা ক্লোজ করে দিব, হ্যাঁ, এখানে লিখবো হচ্ছে 70,000। যেহেতু একটা আইটেম, আমি একটা আইটেম বরাবর লিখি, ক্লোজ করে দিলাম। সো এইটা হচ্ছে আমার কাছে গ নাম্বার। আমি আশা করি এইটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। তোমাদের ম্যাক্সিমাম যেটা বুঝতে হবে ভাইয়া, যে কোন দফাগুলো যাচ্ছে না, কোন দফাগুলো যাবে, প্রারম্ভিক সমাপনী দেওয়া থাকলে কোনটা নিব কোনটা নিব না, এবং আর্থিক অবস্থা বিপরীতে কোনটা নিব। অলওয়েজ সমাপনীটা নিব, প্রারম্ভিকটা আমার এখানে কোনো কাজ নেই। এবং তোমাদের রেওয়া মিলে যদি আরো কোনো সমস্যা থাকে, আমাদের ইউটিউবে প্লেলিস্ট আছে রেওয়া মিলে, সেটা দেখে নিতে পারো। এবং এখান থেকে আমি আশা করি ওয়ান শট ক্লাসটা করলে তোমার আরো বেশি কনফিডেন্স বেড়ে যাবে। সো এই ছিল হচ্ছে আমাদের CQ5 এর আয়োজন তোমাদের জন্য। CQ6 এ ইনশাল্লাহ আমরা ব্যাংক সমানের বিবরণী নিয়ে আলোচনা করব। তার আগে সবাই ভালো থাকো। নোটগুলো অ্যাকাউন্টিং উইথ বুলুল ভাই গ্রুপে জমা দিবে। যারা সপ্তাহে বেস্ট 2জন নোট, তারা মিশন FBS কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছে। সো তোমরা আর দেরি করো না, তোমরা দ্রুত অঙ্কগুলো করো। তোমাদের জন্য এত ফ্রি আমাদের কষ্টের আয়োজন, সবগুলো ভালো মতো করে নোট করবা। যে কোনো সমস্যা ভাইয়াকে রিচ করবা। তার আগ পর্যন্ত CQ6 এ আগামীকাল দেখা হচ্ছে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।